ওকে, সূচক আসলে উৎপত্তির মূল কারণটা কি? আমরা অনেক বড় বড় সংখ্যাগুলোকে ছোট আকারে লেখার ক্ষেত্রে সূচকটা ব্যবহার করে থাকি। যেমন আমি যদি আপনাকে বলি যে বিশাল বড় একটি সংখ্যা, ধরেন এরকম আমরা প্রায় ১০০ কোটি একটা সংখ্যা, ধরেন অনেক বড় সংখ্যা, এটা লিখতে আমার অনেক সময়ের ব্যাপার বা অনেক জায়গারও ব্যাপার। তো এটাকে আমরা যদি শর্ট ফর্মে লিখতে চাই তাহলে সেটা সূচক ব্যবহার করে লিখতে পারি। আমরা জানি একের পরে যদি শূন্য থাকে তাহলে এটাকে 10 বেস করে লেখা যায়। তাহলে 10 এর উপরে আমরা পাওয়ার কত দিব? এখানে একের পরে যে কয়টা শূন্য আছে, ৩, ৩, ৬, ৩, ৯, আর এখানে হচ্ছে কত, ১২। তার মানে 10^12। এই যে বিশাল একটি সংখ্যা, এটাকে আমরা ছোট করে লিখতে পারি, আর এটাই হচ্ছে মূলত সূচকের কাজ। তো এখানে সূচক এর ক্ষেত্রে ধরেন আমরা যদি একটু বিশ্লেষণ করি এরকম ভাবে যে 2a কিউব, এখানে 2 টাকে আমরা কি বলবো? 2 টাকে আমরা বলবো হচ্ছে সহগ, ঠিক আছে, সাংখ্যিক সহগ বলা হয় এটাকে। আর এটাকে আমরা বলবো হচ্ছে ভিত্তি বা বেস। আমি আগেই বলছি একদম বেসিক থেকে আপনাদের সাথে আলোচনা করা হবে। আর এই কিউব যেটা আছে এটাকে বলা হয় সূচক। এটাই হচ্ছে আসলে সূচক। এটাকে আবার ঘাত নামেও ডাকা হয়, এটাকে আবার শক্তি নামেও ডাকা হয়, এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে এক্সপোনেন্ট, এটাকে আবার ইংলিশে আমরা বলি হচ্ছে ইন্ডেক্স, আলটিমেটলি এটাকে আমরা বলি পাওয়ার। ঠিক আছে, অনেকগুলো নামে আসলে এটাকে আমরা ইন্ডিকেট করতে পারি। তো এখন এই সূচকগুলোর কিছু নিয়ম মেনে চলতে হয়, তার কিছু শর্ত মেনে চলতে হয়। যেমন সূচকের ক্ষেত্রে এবং লগারিদমের ক্ষেত্রে দুইটা নোট আপনার জন্য প্রথমত একদম কম্পালসারি জানতেই হবে। নাম্বার ওয়ান, সেটা কি? সংখ্যাটি যদি জোড় হয় তাহলে মৌলিক সংখ্যায় তার বেস হবে 2। আমি একবারই বলছি, রেকর্ডিং দেখে বুঝে নেবেন। তো সংখ্যাটি জোড় হইলে মৌলিক সংখ্যায় বেস 2 হবে, বিষয়টা কেমন? যেমন আমি যদি বলি 4 একটি সংখ্যা, সকল সংখ্যা কিন্তু আবার সূচকীয় সংখ্যা না, মানে আপনি ইন্টিজারে পাওয়ার এবং ঘাত হিসাবে লিখতে পারবেন না। স্পেসিফিক কিছু সংখ্যা আছে, আমি সেটাও বলে দিচ্ছি। তো 4 একটি সংখ্যা, এটা জোড়, তাহলে আমি যদি তাকে সূচকীয় ফর্মে লিখতে চাই তাহলে তার মৌলিক সংখ্যায় বেসটা হবে 2। এখন পাওয়ার 2 এর উপরে যা দিলে 4 হয়। তার মানে আপনারা সূচক এবং লগারিদমের ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা পাওয়ারটাকে খুঁজতে যাবেন না। আপনারা যে কাজটা করবেন, এটা আগে দেখবেন সংখ্যাটা জোড় না বিজোড়। যদি জোড় বেজোড় আইডেন্টিফাই করতে পারেন তাহলে মৌলিক সংখ্যায় তার বেস কত আপনি বেসটা বোঝার চেষ্টা করবেন। জোড় হলে বেস মৌলিক সংখ্যায় 2, অন্য কিছু হতে পারে কিন্তু মৌলিক সংখ্যায় সবচেয়ে ছোট বেসটা কি হবে? 2। যেমন আমি আরেকটা ছোট সংখ্যা দিয়ে বলি 16, এটা একটা জোড় সংখ্যা। এখন এটাকে যদি আমি পাওয়ার বেস করে লিখতে চাই তাহলে তার সবচেয়ে ছোট বেসটা কি হতে পারে? মৌলিক সংখ্যায় আমরা জানি জোড় থাকলে তার সবচেয়ে ছোট বেস একদম মৌলিক সংখ্যায় সেটা হয় 2। এখন আপনি খুঁজে বের করেন না 2 এর উপরে পাওয়ার কত দিলে 16 হয়, তাই না? তার মানে আমরা পাওয়ার 4 দিলে 16 হয়। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা কথা দেখি, সেটা হচ্ছে বিজোড় সংখ্যা যদি হয়, তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে মৌলিক সংখ্যায় তার বেস কি হবে? আমরা জানি সংখ্যাটি যদি বিজোড় হয় তাহলে মৌলিক সংখ্যায় তার বেস হবে 3। তবে ওই বিজোড় সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 5 হয় তাহলে আবার মৌলিক সংখ্যায় তার বেস হবে 5। যেমন আমরা যদি একদম ছোট করে বলি 9 একটা বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যায় তার বেস হবে কত? 3। এখন তার উপরে পাওয়ার যা দিলে 9 হয়। ঠিক একইভাবে আমরা যদি বলি এখানে 27, এটাও একটা বিজোড় সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যায় তার বেস কি হবে? 3। এখন তার পাওয়ার যা দিলে 27 হয়। ঠিক একইভাবে যদি আমি এবার 25 বলি, দেখেন সংখ্যাটা কিন্তু বিজোড় কিন্তু তার একক স্থানীয় অঙ্ক 5, সুতরাং তার বেস মাস্ট বি কি হবে? 5 হবে। এখন পাওয়ার যা দিলে 25 হয়। ঠিক একইভাবে আমরা যদি বলি 243, এটাও একটা বিজোড় সংখ্যা নিঃসন্দেহে, তাহলে তার মৌলিক সংখ্যায় বেস কি হবে? 3 হবে। এখন তার উপরে পাওয়ার কত দিলে আপনার 243 হয়? আমি এইগুলো বলে দেব কিছুক্ষণ পরে, যে আপনি দেখলেই কিভাবে বুঝবেন যে এটাকে আসলে আমরা সূচকীয় সংখ্যা হিসেবে লিখতে পারি। এবার আসেন অনেকের, মানে সবার না, যে অনেকের এই জিনিসগুলো বুঝতে প্রবলেম হয়। যেমন আমি যদি বলি এ কিউব, এটা আসলে কি মিন করে? আমি যেহেতু বলছি বেসিক টু অ্যাডভান্স, সুতরাং আমি একটু সিভিয়ার লেভেলের বেসিক থেকে অ্যাডভান্সে যাব। এটার মানেটা হলো, এটা যেহেতু বেস, তার পাওয়ার যেহেতু 3, তার মানে এটা আসলে বেসকে 3 বার গুণ বোঝায়। তাহলে এটাকে আমি এ ইন্টু এ এভাবে লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা আরেকটা বিষয় জানি যে এখানে প্রত্যেকটা এর কিন্তু একটা পাওয়ার, প্রত্যেকটারই একটা করে পাওয়ার 1 আছে এখানে।
এখন বেস যদি সেম থাকে তাহলে গুণের বেলা আপনি আবার পাওয়ার গুলো বেসটাকে কমন নিয়ে পাওয়ার গুলোকে যোগ করে দিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে আসলে সূচকের খেলা। ঠিক আছে, এভাবে আসলে কাজ করে। এখন আপনি যদি এখানে থ্রি স্কোয়ার এটাকে 3 × 6 বলেন তাহলে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এটা সমান কি, বেস 3 পাওয়ার কত 2, তার মানে 3 কে 2 বার গুণ বোঝাচ্ছে। এর মানে কিন্তু এই না 3 × 6। ঠিক আছে, আশা করি এগুলো আপনারা সবাই জানেন। এখন আমরা কিছু সূচকীয় সংখ্যাগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন আমরা সেটা বলি। ধরেন আপনি যদি 2 এর উপরে পাওয়ার 1 দেন তাহলে তার ফলাফলটা কি আসতেছে, 2 ই আসতেছে। তার মানে এইবার আমরা বেস 2 ধরে কাজ করব। এখন এই বেস 2 এর উপরে যদি আপনি ক্রম অনুযায়ী পাওয়ার বাড়াইতে থাকেন, ক্রম অনুযায়ী, দ্যাট মিনস আপনি যদি 1 এর উপরে পাওয়ারটা 2 দেন তাহলে পূর্বের যে ফলাফল ছিল তার সাথে জাস্ট বেস 2 কে গুণ করে দিলেই তার রেজাল্টটা চলে আসবে। এই সিকোয়েন্সটা মেনে যদি যান তাহলে আপনি কিন্তু খুব সহজে মনে রাখতে পারবেন। যেমন আমি যদি এবার 2 এর উপরে পাওয়ার 3 দেই, কনজিকিউটিভলি পাওয়ারটা যদি বাড়াইতে থাকি তাহলে আমার যেটা হবে, পূর্বের যে বেসটা ফলাফলটা ছিল সেই ফলাফল 4 কে আবার বেস দ্বারা গুণ করব। তার মানে 4 দুগুণে কত হবে, 8। ঠিক একইভাবে আমরা যদি এইবার 1 বাড়িয়ে দিই পাওয়ার, তাহলে পূর্বের যে বেস ছিল, পাওয়ার সংখ্যাটা ছিল আর কি ফলাফল, সেটাকে আবারও বেস দ্বারা গুণ করব। 8 দুগুণে কত হবে, 16। ঠিক একইভাবে আমরা যদি বলি এবার 5 দেই, তার মানে পূর্বের ফলাফলের সাথে আবার বেস 2 গুণ করে এটা হবে 32। দেখেন সিকোয়েন্সটা যদি একবার ধরতে পারেন আপনি বাসায় নোট করে ফেলবেন। এইভাবে আপনি 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত মিনিমাম অবশ্যই পড়বেন, 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত। ওকে, এবার আমরা যদি বেসটা 2 না করে বেসটাকে 3 করে ফেলি, বেসকে যদি আমি 3 করি তার উপরে পাওয়ার যদি 1 দিই তাহলে আমার কি হচ্ছে, 3 হচ্ছে। এবার আসেন কনজিকিউটিভলি আমরা পাওয়ার গুলো বাড়িয়ে দিব এখানে। ঠিক আছে, তো কনজিকিউটিভলি পাওয়ার গুলো যদি আমরা এখানে বাড়াইতে থাকি, তো 1 এর পরে যদি আমরা, তাহলে দেখেন কি দাঁড়ায়, আমরা 3 এর পরে আমরা পাওয়ার এবার 1 বাড়িয়ে 2 দিব, তাহলে এবার কি হবে, পূর্বের ফলাফলকে এইটার বেস, বেস মানে কি 3, এখানে কিন্তু এই সিরিয়ালের বেসটা হচ্ছে 3 দ্বারা গুণ করব। তার মানে কত, 3 তিরিকে 9। ঠিক একইভাবে এবার যদি আমি 3 এর উপরে পাওয়ার আপনার 3 নিয়ে আসি, মানে 1 বাড়িয়ে দিই, তাহলে পূর্বের ফলাফলের সাথে আবার 3 গুণ, মানে 9 কে 3 দিয়ে গুণ করলে 3 নং কত, 27। ঠিক একইভাবে আমি যদি পাওয়ারটা 4 নিয়ে আসি তাহলেও পূর্বের ফলাফল 27 কে আবার 3 দ্বারা গুণ করব। তার মানে আমাদের পরবর্তী ফলাফল যেটা সেটা বের হয়ে আসবে। তাহলে আমাদের এখানে কত হবে, 81। ঠিক আছে, ঠিক একইভাবে আপনি 3 টু দি পাওয়ার 5 যদি করে ফেলেন তাহলে কি হবে, এই পূর্বের যে ফলাফল ছিল তাকে আবার আমরা 3 দ্বারা গুণ করে দেব। তার মানে 3 কে 3, 3 আটে কত, 24। মিনিমাম এভাবে আপনি 3 টু দি পাওয়ার 6 পর্যন্ত মিনিমাম মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। চাকরির বাজারটা ভাই এমনই অবস্থা দাঁড়াইছে, এতটাই আপনার কম্পিটিশন যে কিছু কিছু জায়গা আপনি যদি ফার্স্ট ক্যালকুলেশন না জানেন তাহলে আপনি হেরে যাবেন। আপনাকে বেসিক টু অ্যাডভান্স দুইটা ওয়ে জানতে হবে ফিল্ডে টিকে থাকতে গেলে। শুধু একটা ওয়েতে আপনি শর্টকাটের উপর বেস করে টিকতে পারবেন না। ঠিক আছে, বিশেষ করে একটু আপার লেভেলের পরীক্ষা, যদি নবম গেট দশম গেট এই দুইটা গেটের পরীক্ষার কথা যদি চিন্তা করেন। এখানে আসেন পরে দেখি, যেহেতু আমরা জানি নবম গেট এবং দশম গেট, বিশেষ করে নবম গেটের পরীক্ষাগুলো এবং ব্যাংকের দশম গেটের পরীক্ষাগুলো একেবারে যে 80% প্রশ্ন বিগত সাল থেকে আসে তা কিন্তু না। ঠিক আছে, আসলে আমরা পরে দেখি, যদি পাওয়ারটা আমরা এবার বেসটাকে 4 কনসিডার করি, ঠিক আছে, পাওয়ার 1 দিলাম তাহলে আমার কত আসতেছে 4। এবার কিন্তু বেস 4, তাহলে আমি যদি পাওয়ার 2 করে দেই তাহলে পূর্বের ফলাফলকে আবার কি 4 দ্বারা গুণ করে দেব, তাহলে 4 4 কত হচ্ছে 16। এবার যদি আমি পাওয়ারটা 3 করে দেই তার মানে পূর্বের ফলাফলকে আবার 4 দ্বারা গুণ করব, 4 16, তাহলে আমাদের এখানে কত আসতেছে, 64। ঠিক একইভাবে আমরা যদি পাওয়ারটা 4 কে 4 এর 3 এর পরে 4 করে দেই তাহলে কত আসবে, এটাকে 64 কে আবার আমরা 4 দ্বারা গুণ করব। আপনি 4 টু দি পাওয়ার 5 পর্যন্ত মিনিমাম পড়ার চেষ্টা করবেন। মিনিমাম 4 টু দি পাওয়ার 5 পর্যন্ত আপনার মুখস্থ থাকাটা জরুরি। ঠিক আছে, সব কিন্তু লাগবে না, দেখেন আস্তে আস্তে আমি উপরে যাচ্ছি, বেস বাড়াচ্ছি, কিন্তু আমি আবার সংখ্যাটা কমায় দিচ্ছি যে এরপরে আর যাওয়া দরকার নাই। চাকরি পরীক্ষায় এই পর্যন্ত যতটুকু আসছে আমরা সেইটুকু নিয়ে কথা বলতেছি, বা আপনার এরপরে লাগবে না। এবার আসেন 5 এর কথা যদি বলি, আমার মনে হয় এবার আর আমার বাকি সব বলার দরকার নাই, আপনারা সিকোয়েন্সটা বুঝে গেছেন, এইভাবে করে নিজেরা তৈরি করে নেবেন। তার মানে এবার বেস 5 দ্বারা গুণ হবে। ঠিক আছে,
তার মানে 25। এভাবে করে করে আপনি 5 এর ক্ষেত্রে 4 পর্যন্ত পড়েন তাহলে হবে, 6 3 পর্যন্ত পড়বেন, 7 3 পর্যন্ত পড়বেন, ইনাফ। ঠিক আছে, এইরকম করে আপনারা একটা নোট করে ফেলবেন, আমি আপাতত জাস্ট ওয়েটা বললাম। ওকে, এবার আসেন আমরা পরবর্তীতে যে আলোচনাটা যাব সেটা হচ্ছে আমরা সূচকের সূত্রগুলো নিয়ে একটু কথা বলবো। আমরা মূল কথাটা বললাম যে কোনগুলো সূচকীয় সংখ্যা, সবগুলো কিন্তু সূচকীয় সংখ্যা না, ঠিক আছে, সূচকীয় সংখ্যাগুলো কি দেখে বুঝতে হবে। আচ্ছা, তো তার জন্য আপনার প্র্যাকটিসটা অবশ্যই লাগবে। এবার আমরা সূচকের ফর্মুলার কথা যদি বলি, সবাই জানেন, তারপরে আমি একটু রিকল করে দিচ্ছি একদম অ্যামেচার যারা তাদের জন্য। আমরা জানি বেস যদি সেম থাকে, বেস যদি সেম থাকে গুণের বেলা পাওয়ার গুলো মাস্ট বি যোগ করে ফেলতে হয়। ঠিক আছে, আবার বেস যদি সেম থাকে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো আমাদের কি করতে হয়, বিয়োগ করে দিতে হয়। ওকে, আবার দেখেন আমাদের এইরকম যদি বলি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটা যদি বলি এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি, এনটাকে ভিতরে রেখে এমটাকে বাইরে নিয়ে লিখতে পারি, তাহলে ফলাফল কি আসবে, এ টু দি পাওয়ার এম এনই আসবে। তার মানে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যদি পাওয়ার গুলো ব্র্যাকেট দ্বারা থাকে, আবদ্ধ থাকে, তাহলে নর্মাল গুণ হবে। যেমন আমি যদি উদাহরণ হিসেবে আপনাকে এইটা বলি যে 2 টু দি পাওয়ার 2 কিউব টু দি পাওয়ার স্কোয়ার, মানে 2 কিউব হোল স্কোয়ার যদি বলি, 2 কিউব হোল স্কোয়ার, আর এই দিক দিয়ে যদি আমি বলি 2 কিউব স্কোয়ার, দুইটা কিন্তু এক জিনিস না। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, দুইটা কিন্তু এক জিনিস না। যদি আপনার পাওয়ারটা কিসে থাকে, ব্র্যাকেটের দ্বারা আবদ্ধ থাকে, তাহলে ব্র্যাকেট থাকলে নর্মাল গুণ হয় পাওয়ারে পাওয়ারে, দ্যাট মিনস এইটার ক্যালকুলেশন যেটা হবে 2 টু দি পাওয়ার 6 হবে। কিন্তু এটা কখনোই সমান বলা যাবে না, দুইটার ফলাফল সেম আসবে না। এরকম ব্র্যাকেট যদি না থাকে তাহলে ওই পাওয়ার ইন্ডিভিজুয়ালি আবার সূচকের কাজ করবে। তার মানে এবার কিন্তু আমাকে বলতে হবে এই 3 স্কোয়ার আলাদা করে কত আসবে, 9। তার মানে এইবার বলতে হবে 2 এর উপরে 3 স্কোয়ার, দ্যাট মিনস 9 বলতে হবে। দুইটা কিন্তু দুই জিনিস না। আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বললাম, তার মানে ব্র্যাকেট থাকলে আপনারা এই নর্মাল গুণটা পাওয়ারে পাওয়ারের ক্ষেত্রে করবেন। এবার আসেন আমরা আরেকটা বিষয়, যেটা আমরা যেটাকে সবসময় ভুল হিসেবে আখ্যায়িত করি, এটাকে কখনোই রুট বলবেন না, এটা হচ্ছে স্কোয়ার রুট। ঠিক আছে, এখানে একটা এন থাকে, ন্যাচারাল নাম্বার, তো এন এর মান 1 2 এগুলা উজ্জ থাকে, 2 পর্যন্ত দেখানো দরকার নেই, এটার মানে হচ্ছে 1/n। ঠিক আছে, নর্মালি যদি এটা থাকে তাহলে এখানে একটা 2 আছে, এটা উজ্জ, এই জন্য এটাকে বলা হয় স্কোয়ার রুট, বাংলায় যেটাকে বলা হয় বর্গমূল। 1 বাই কি হবে 2। ঠিক একইভাবে আমরা যদি এখানে কিউব বলি তার মানে কিউব রুট, এটার মানে হবে 1/3, 4 হলে 1/4, এই জায়গায় 5 থাকলে 1/5। ওকে, এবার আসেন আরেকটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, সেটা হচ্ছে এ ইনভার্স এন। এ ইনভার্স এন, এটা আমরা কিভাবে ডিনোট করব, এ ইনভার্স এন, এটা এই ইনভার্স সাইনটার জন্য আমরা অলওয়েজ উপরে একটা 1 নিয়ে আসবো ইনভার্স সাইনের জন্য, আর বাকি যা থাকবে তা সম্পূর্ণটাই আমরা নিচে নিয়ে যাব এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, এ টু দি পাওয়ার এন আমরা সম্পূর্ণটাই নিচে নিয়ে যাব। এবার আমি যদি উদাহরণ হিসেবে বলি যে এখানে 2 ইনভার্স 3, 2 ইনভার্স 3 যদি আমরা বলি তাহলে ইনভার্স সাইনের জন্য একটা 1, আর সরাসরি বাকি অংশগুলো একদম নিচে চলে যাবে, দ্যাট মিনস 2 কিউব হবে। যারা আমাদের এই বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে যাচ্ছেন তাদেরকে আমরা আশ্বাস এইটাই দিচ্ছি যে আমরা আসলে এইভাবে বেসিক করে 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 আস্তে আস্তে আপনাকে একদম অ্যাডভান্স লেভেলে পৌঁছে নিয়ে যাব। একদম সরাসরি যে শর্টকাট শেখাবো বিষয়টা না, আগে আপনাকে এই জন্য আমরা 3 থেকে 4 মাস আপনাদের সাথে এই কোর্সে শুধু এই বেসিক টু অ্যাডভান্স এভাবে যাব, যাতে করে প্রয়োজনে যদি আমার 1 মাস সময় বেশিও লাগে তাও আপনাদের সিলেবাস কমপ্লিট করা হবে, এবং একদম শীট সবকিছুই রেডি আছে, সাথে সাথে 15 তারিখের মধ্যে আপনার শীট সহ পেয়ে যাবেন। আর যারা ভর্তি হন নাই, যদি ভর্তি হতে চান তাহলে 510 টাকায় অনলি আপনি চাকরি পরীক্ষা, যতদিন পর্যন্ত বয়স থাকে চাকরি পরীক্ষা ঠিক ততদিন পর্যন্ত আপনি এই কোর্সটা একবার এনরোলড হলে করতে পারবেন, এবং নতুন যে কোর্সগুলো শুরু হবে সেইগুলোতেও আপনার ভর্তি হওয়ার, মানে আলাদা করে ভর্তি হওয়ার দরকার নেই, আপনি ক্লাস করার সুযোগ পাবেন। ওকে, এবার আসেন আমরা আরো কিছু কথা বলি। এখানে সূচকের আরো কিছু ইম্পর্টেন্ট সূত্র রয়ে গেল, যেমন আমরা এমনটা জানি বেস যদি সেম থাকে, বেস যদি সেম থাকে সূচকীয় সমীকরণের ক্ষেত্রে, তাহলে পাওয়ার গুলো পরস্পর সমান হয়ে যায়, বেস গুলো ইলিমিনেট হয়ে যায়। তার মানে এখানে পরবর্তী লাইনে আর আমাদের বেস গুলো
ইলিমিনেট হয়ে গিয়ে সরাসরি আমাদের এখানে কি থাকবে, পাওয়ার গুলো পরস্পর সমান হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট সূচকীয় সমীকরণের ক্ষেত্রে। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে বেস যদি ভিন্ন হয় কিন্তু পাওয়ার যদি সেম হয়, বেস ভিন্ন কিন্তু পাওয়ার সেম, তাহলে পাওয়ার গুলো ইলিমিনেট হয়ে যাবে, আবার বেস পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তবে এই জায়গায় একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনও পরীক্ষায় কিন্তু আসে। সেটা কি, এই যে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন বললাম, তাই না? এইখানেই একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এর ভ্যালু এর ভ্যালু ওয়ান হতে পারবে না, আবার এর ভ্যালু গ্রেটার দেন জিরো হইতে হবে। তার মানে জিরোর চাইতে বড় হইতে হবে এর ভ্যালু। এই যে সূচকীয় এই সমীকরণটার, এইটার ক্ষেত্রে কিন্তু আপনার সরাসরি সূত্রের যে কন্ডিশন সেটাই পরীক্ষায় চলে আসে। যে এই সূত্রের ক্ষেত্রে কন্ডিশনটা কি, এই সূত্রের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে এর ভ্যালু ওয়ান হইতে পারবে না, আবার এর ভ্যালু জিরো চাইতে বড় হইতে হবে। আচ্ছা, জিরো চাইতে বড় তো দুনিয়ার সকল সংখ্যাই পজিটিভ সংখ্যা, কিন্তু ওয়ানও তো পজিটিভ সংখ্যা, তারপরেও ওয়ান হতে পারবে না। ঠিক আছে, ওকে। এবার আসেন আরেকটা সূত্র, আমরা জাস্ট এটা বলে ম্যাথে চলে যাব। সেটা হচ্ছে বেস, দেখেন স্যার ওয়ান বেস কেন যদি হতে ফ্র্যাকশনে পারবে না? থাকে, আচ্ছা ওয়ান কেন হতে পারবে না, ধরেন আমরা যদি এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন বলি। আচ্ছা, আপনি একটা জিনিস ইন্ডিভিজুয়ালি চিন্তা করে দেখেন তো, আপনি যদি ওয়ানের উপরে জিরো দেন তাহলেও ওয়ান হয়, আবার আপনি যদি ওয়ানের উপরে পাওয়ার ওয়ান দেন তাহলেও তো ওয়ান হচ্ছে, তাই না? দুইটা ইন্ডিভিজুয়ালি ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি দুইটা ঠিক আছে একদম, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। কিন্তু আপনি একটু এটা চিন্তা করেন তো, আপনার বেস এর মান ওয়ান ধরলেন, এখানে আপনি পাওয়ার জিরো ধরলেন, আবার এখানে আপনি বেসটাকে কি ধরলেন, ওয়ান ধরলেন, পাওয়ারটা এখানে কি ধরেন এম এর মান ওয়ান আসলো, তাহলে এখানেও তো বেস বেস সেম হয়ে গেল, তাই না? তো বেস সেম হয়ে গেলে পাওয়ার যদি ভিন্ন হয় তাহলে বেসটা এলিমিনেট হয়ে যায়, তাহলে অটোমেটিক পাওয়ার গুলো পরস্পর সমান হয়ে যায়। এখন আপনি বলেন পাওয়ার কি সমান হয়েছে? পাওয়ার কি এটা সম্ভব সমান হওয়া? শূন্য সমান না। ওয়ান, এটা কি হয় কখনো? না। এইরকম সুন্দর সুন্দর আপনাদের ভিতরের যে চরম লেভেলের আকাঙ্ক্ষা থাকে যেটা কেন না, এই জিনিসগুলোর উত্তর কিন্তু ওই বেসিক টু অ্যাডভান্স ক্লাসে পেয়ে যাবেন। যেটা নিয়ে আপনি এতদিন ভুগছেন ক্লাস 9-10-এ, বা এই সময়টাতে শিখতে পারছেন না, এই সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে যে কেন জিরো টু দি পাওয়ার জিরো কে আমরা অসংজ্ঞায়িত না বলে অনির্ণয় বলবো, কি কি কারণে, গল্পটা কি, বাস্তব অস্তিত্বটা কোথায় আছে, এটা সবই পাবেন। আচ্ছা, প্রশ্ন করেছেন তাই আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি। এবার আসেন আমরা পরে যে কথা বলছিলাম, লাস্টে যে সূত্রের কথাটা বলছিলাম সেটা ছিল যে এ বাই বি টু দি পাওয়ার এম সমান, আমরা যদি এবার ধরেন বি বাই এ বলি, তাহলে পরিবর্তনটা কি হবে? রুমে, আচ্ছা, তাহলে দেখেন পরিবর্তনটা কি হচ্ছে, এখানে একটু খেয়াল করে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এ বাই বি টু দি পাওয়ার এম, তাই না? এখানে ফ্র্যাকশনটা এ বাই বি, এখানে কিন্তু আবার লব হর হর লব চেঞ্জ হয়ে গেছে, তাই না? যদি এরকম ফ্র্যাকশনের লব হর চেঞ্জ হয়ে যায় তখন এই জায়গায় এক্সিস্টেন্ট পাওয়ারের সাথে একটা অতিরিক্ত মাইনাস চলে আসবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেউ একজন হ্যান্ড রেইজ করেছেন, যদি আপনার কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ওকে, এবার আসেন আমরা স্যার কিছু ম্যাথ দেখি, অনেকক্ষণ তো। হ্যাঁ শিওর, বলেন। জি স্যার, ওই বিগত দিন যে প্রাইমারির পরীক্ষাটা হয়েছিল স্যার, ওইখানে একটা ম্যাথ ছিল। বলেন ম্যাথটা। ওইটা কি স্যার সম্ভবত স্যার ওইটার একটু জটিল, ওইটার বোধহয় B+1 অ্যান্সার বোধহয়, যদি একটু স্যার এটা দেখাইতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, B+1, এই দেখেন কালকে কি ক্লাস করেন নাই? এ মাইনাস বি ডিভাইডেড, মানে প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড এ মাইনাস বি, আপনার তো এই ম্যাথটার কথাই বলছেন তাই না? জি স্যার, এটাই ছিল এইটাই। আপনার প্রশ্ন অনুযায়ী।
তো খুবই সিম্পল একটা কোয়েশ্চেন ছিল, এগুলো আমি বেসিক ক্লাসগুলোতে বারবার ভেঙে ভেঙে বলি। এখানে হয়তো অনেকে আছেন আমার অফলাইনে ক্লাসে করছেন, আমি একটা কথা বারবার উচ্চারণ করতাম যে এইটার আগের ফর্মটা কি, মানে এটার লসাগুর, এটা কিন্তু লসাগু নেওয়া হয়েছে, তাহলে লসাগু নেওয়ার আগের পজিশনটা কেমন ছিল। আমি কিন্তু এই কথাটা বারবারই উচ্চারণ করতাম যে আসেন তাহলে আমরা লসাগুর আগের পজিশনে চলে যাই। মানে এ মাইনাস বি এই লাইনটাকে আমি ভেঙে লিখতে পারি না, যে এই এ মাইনাস বি এই পোর্শনটাকেও দিয়ে দিব ওই পোর্শনটাকেও দিয়ে দিই। তার মানে এ মাইনাস বি, এখানে এই যে প্লাস সাইন আছে আমরা এখানে প্লাস সাইন দিলাম, দিয়ে এখন এ মাইনাস বি তো নিচেও আছে তাই না, আর বি ইন্টু এখানে কি এ মাইনাস বি, এইভাবে কি আমরা লিখতে পারি না? কারণ এই লাইনের পরে লসাগু নিয়েই তো এই লাইনটা আসছিল। এই জন্যই আসলে বেসিক জানা দরকার, এটা কিন্তু হুবহু কমন আপনি কোথাও থেকে পাওয়ার এরকম কিছু কিছু একটা বিষয় না বটে। স্যার বা আপনি কমন এত নিলে তো এত ম্যাথ কোথায় পেতে পারবেন। হ্যাঁ, ওয়েট করেন, আমরা এভাবেই দেখাচ্ছি পরেরটা পরে, একদম বেসিক ধরে দেখাই। এখন আপনি বলেন যে এখানে আমার এটা এটা কাটা গেল, এখানে এটা এটা কাটা গেল, তাহলে এখানে আছে হচ্ছে ওয়ান প্লাস এখানে আছে হচ্ছে বি, কি হলো কিনা বুঝতে পেরেছেন? জি স্যার। আবার আপনি চাইলে উপর থেকে কমনও তো নিতে পারেন, তাই না? এ মাইনাস বি কমন নিতে পারেন না? কমন নিয়েও আগেলে এ মাইনাস বি কাটা যাবে, আপনার ওয়ান প্লাস বি চলে আসবে, বি প্লাস ওয়ান ওয়ান প্লাস বি একই কথা। আচ্ছা, এবার এই প্রশ্নটা অনেকবার আসছে, একদম ক্লাস 9-10 এর বইটাতেই দেখবেন, আমি আজকে কিছু ম্যাথও দেখাবো আপনাদের, অনেকগুলো ম্যাথ করাবো, ক্লাস 9-10 এর অনেক ম্যাথ করাবো। যারা এনরোল হবেন তাদেরকে আমরা একদম পুরো ক্লাস 9-10 এর পিডিএফ সহ আমার কাছে আছে, আমি ওইখান থেকে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো সব পড়িয়ে দেবো। এখানে বলছে এ টু দি পাওয়ার জিরো সমান যদি ওয়ান হয় সেটা কোন শর্তে হবে, কিছুক্ষণ আগেই বলছিলাম। আসলে এটা কখনোই, এর ভ্যালু জিরো যদি হয় তাহলে সেটা কখনোই সম্ভব না। এখন আপনি একটা প্রশ্ন করেন যে ভাই কেন সম্ভব না, কারণটা কি? ক্লাসটি ইউটিউবে আপলোড করবেন ভাইয়া, শেষ বিকেলের গল্প তুমি। আচ্ছা দেখি চেষ্টা করবো। স্যার ভর্তি হলে ফ্রি, ফি কত? ভর্তি ফি 510 টাকা, জাস্ট 510 টাকা। 510 টাকায় আপনি চাকরির আগ পর্যন্ত যে কোনো বেসে ক্লাস করতে পারবেন। ওকে, কেন না? স্যার কারণ হচ্ছে আপনি জিরো টু দি পাওয়ার জিরো, জিরো টু দি পাওয়ার জিরো স্যার এটাকে কি বলা হয়? হ্যাঁ স্যার বলেন। স্যার ওই ভর্তি ফি কি আপনার স্ক্রিনে দেখানো যে নাম্বারটা এইটাতে পে করব পরের ব্যাচের জন্য? হ্যাঁ হ্যাঁ আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা নাম্বারে, এটা নগদ আছে বিকাশ আছে, যে এই নাম্বারগুলোতে আপনি হোয়াটসঅ্যাপ করলেই হবে, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনার তথ্য যে চলে যাবে কোথায় কি করতে হবে, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ জি স্যার। করবেন 017 016876017। জি স্যার। হ্যাঁ 016 আছে, 01687629017, এই নাম্বারে জি হোয়াটসঅ্যাপ করলে আপনার বিস্তারিত তথ্য চলে যাবে। যেটা বলছিলাম যে জিরো টু দি পাওয়ার জিরো এটা আসলে যেটা হয় সেটাকে বলা হয় অনির্ণেয়, ঠিক আছে? তো আমি আপনাদের দেখাবো অনির্ণেয় মাত্র 7টা ফর্ম আছে, আর অসংজ্ঞায়িতর একটি উপসেট হচ্ছে অনির্ণেয়, যেমন 0/0, আপনাদের গত প্রাইমারি পরীক্ষা আসছে, সামনে কিন্তু এখান থেকে আসতে পারে দ্বিতীয় ধাপে। আচ্ছা, আসেন আমরা এইখানে থেকে বের হয়ে পড়ে আসি, অনেক সুন্দর সুন্দর ম্যাথ অপেক্ষা করছে আমাদের জন্য। এখানে দেখেন আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা অনেকবার পরীক্ষায় আসা ক্লাস 9-10 এর একটা ম্যাথ, 2 to the power 2x + 2 = 32, এই টাইপের ম্যাথ গুলোর ক্ষেত্রে এক্স এর মান বের করতে বলছে। এই টাইপের ম্যাথ গুলো আমরা করব কিভাবে? আপনাদের সবারই তো একটা আকাঙ্ক্ষা থাকে যে আসলে আমরা ম্যাথ সমাধান করব কিভাবে, মানে সামনে যাব যাব কিভাবে। আপনি একটু খেয়াল করে দেখছিলেন আমি সূচকের দুইটা সমীকরণীয় সূত্র বলছিলাম, একটা হলো বেস যদি সেম থাকে তাহলে বেস গুলো ইলিমিনেট হয়ে পাওয়ার গুলো পরস্পর সমান হয়ে যায়, দ্যাট মিনস এম সমান কি হয়ে যায়, এন হয়ে যায়, তাই না? অথবা আরেকটা বলছিলাম, আমরা বেস যদি ভিন্ন হয় আর পাওয়ার গুলো যদি আপনার সেম হয়, মানে এবার বেস ভিন্ন কিন্তু পাওয়ার গুলো যদি সেম হয় তাহলে পাওয়ার গুলো এলিমিনেট হয়ে গিয়ে বেস গুলো পরস্পর কি হয়ে যায়, সেম হয়ে যায়। এখন এই দুই সূত্রের যে কোনো একটা সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। তো সেটা আপনি বুঝবেন কিভাবে যে আমি কোন সূত্র ব্যবহার করব? ভর্তির সাথে আপনার কোনো সিট বা বই পাওয়া যাবে, আপনি পিডিএফ শিট পাবেন ভর্তি হওয়ার সাথে সাথে, আমি 15 তারিখে আপনাকে পিডিএফ শিট দিয়ে দেবো। ওকে, এবার আসেন, এটা আসলে আমরা বেসটাকেই পরস্পর সমান করব, পাওয়ার সমান করতে পারবো না। এই মেতে আমরা কোনোভাবেই পাওয়ার সমান করতে পারবো না। কেন পারবো না? কারণ পাওয়ারের এখানে দেখেন একটা চলক এক্স আছে, আপনি এই 32কে ভেঙে তার পাওয়ার কোনোভাবে এক্স বানাইতে পারবেন না। তাহলে এই যে আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন যে আমি আসলে কিভাবে সামনে আগাবো, ও এটা হচ্ছে এটা। তার মানে আপনি এখানে
পাওয়ারটাকে সেম না করে বেসটাকে সেম করবেন। তাহলে আমরা কি লিখতে পারি, 2 x + 2 সমান, এই তো আপনি জামালায় পড়ে যাবেন। আচ্ছা তাহলে 32 এই সংখ্যাটার বেস কি হবে? আপনাকে তো প্রথমেই আমরা একটা বেসিক বলে দিছি, সেটা কি, সংখ্যাটি যদি জোড় হয় তাহলে মৌলিক সংখ্যায় তার বেস কি হবে? মৌলিক সংখ্যায় অলওয়েজ তার বেস হবে 2। তাহলে 32 কে আমরা লিখতে পারি 2 এবার 2 উপরে পাওয়ার কত দিলে 32 হয়? 2 5। এবার দেখেন আমার বেস বেস কি হয়ে গেল, মিলে গেল। বেস বেস যদি মিলে যায় তাহলে বেস গুলো ইলিমিনেট হয়ে যাবে, পাওয়ার পরস্পর সমান হয়ে যাবে। তার মানে 2 এখানে আমার কি ছিল, 2 এলিমিনেট হয়ে গিয়ে আমার থাকবে হচ্ছে 2x + 2, আর ওই পাশে থাকবে হচ্ছে কি 5। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3টা আমরা এখানে 2টা বিয়োগ করে দেই, তাহলে এখানে 2x সমান থাকবে হচ্ছে 3। অতএব x এর ভ্যালু যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 3/2। আশা করি বুঝতে পেরেছেন, 3/2। ওকে, আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার করছি, হয়তো স্লো হয়ে গেছে একটু, 1 সেকেন্ড প্লিজ। আসেন আমরা পরে 2 নম্বরে আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1/3 বা 3 ইনভার্স x ইকুয়াল 81। এইবারও যে আমরা এই কোয়েশ্চেনটা সলভ করব, লেখা আসছে না স্ক্রিনে? হ্যাঁ আসবে এবার। স্যার এই ক্লাসে কোনো রেকর্ড দেওয়া হবে? যদি দেওয়া হয় তাহলে কোথায় পাবো? আপনি আমাদের কোর্সে এনরোল হলে আপনি এই রেকর্ডটা পেয়ে যাবেন, আমার সব ক্লাসের রেকর্ডই থাকবে, কোনো সমস্যা নেই। ক্লাসে ভর্তিকৃত স্টুডেন্টরা সবাই রেকর্ড পেয়ে যাবেন। এবার দেখেন এই ম্যাথটা আমরা সামনে কিভাবে আগাবো, সামনে আগানোর ওয়েটা কি। এইবারও আমাদের একই কথা, সূচকীয় সমীকরণ, তার মানে আমার পাওয়ার সমান করতে হবে, আদারওয়াইজ বেস সমান করতে হবে। দেখেন এখানে কিন্তু আপনি চাইলেও পাওয়ার সমান করতে পারবেন না। কেন? আপনি যদি এটাকে একটু ক্যালকুলেশন করে লিখেন, আচ্ছা দেখেন তো আমরা এমন করে যদি কোনো কিছু পাই তাহলে সেটাকে কি বলি, এ 1/1/a⁴x, এটাকে আমরা কি বলি, এ ইনভার্স এক্স, এমনটা বলবো না? আচ্ছা এখন যদি এখানে 1/a⁻−x থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? দেখেন তখন কিন্তু আপনার a⁻ইনভার্স -x এমনই তো হওয়ার কথা। এই যে ইনভার্সটা, এটা হলো এই 1 এর জন্য, 1টা যখন উঠে গেল, আর এখানে যা আছে তা তো থাকবেই। তো এইবার আমরা আলটিমেটলি আসলে কি বলতে পারি, -1 প্লাস দ্যাট মিন্স a⁻x, এটাই বলা যায়। স্ক্রিনের কি শুরু আমার স্লো দেখা যাচ্ছে? আচ্ছা সবার কি স্ক্রিনে এখন প্রবলেম করছে, বিষয়টা কেমন? আপনাদের সবার কি স্ক্রিন স্লো হয়ে যাচ্ছে? হুম, লেখা আসছে না বা দেরিতে আসছে? আচ্ছা আমি দেখছি। তাহলে এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি 3 x, আর এখানে আছে কত, 81। এবার এটাকে আমরা নর্মালি ক্যালকুলেশন করি। তো এখানে আমরা যেহেতু বলেইছি আমরা এখানে পাওয়ার সমান করতে পারবো না, তাহলে বেস সমান করতে হবে। এখন দেখতে হবে 81 এটা কি সংখ্যা, 81 একটি বিজোড় সংখ্যা। তো আমি তো আপনাদের বলছিলাম কিছু একটা সমস্যা হচ্ছে ফেসবুকে, আচ্ছা আমি দেখছি। আমি তো আপনাদের বলেছিলাম যে সংখ্যাটি যদি বিজোড় হয় তাহলে মৌলিক সংখ্যায় তার বেস হবে কত, 3। এখন 3 উপরে পাওয়ার কত দিলে 81 হবে, সেটা আপনার খুঁজে বের করতে হবে। এবার দেখেন আমার বেস বেস মিলে গেল, অতএব আমার পাওয়ার গুলো পরস্পর সমান, তার মানে এক্স এর মান কত, 4। আমি একটু বের হয়ে ঢুকছি যেহেতু স্ক্রিন প্রবলেম করছে অনেকের, আপনারা সবাই থাকেন, আমি একটু লিভ নিয়ে আবার ঢুক। ওকে, আশা করছি এখন এখন কেমন দেখা যায় আমাকে জানাবেন। আচ্ছা আমরা লাস্টে কয় নাম্বারে ছিলাম, এটাতে ছিলাম, এইটাতে আসি, পরে দেখি কি বলছে। এবার দেখেন কোন শর্তে এ টু দি পাওয়ার, কোন শর্তে a⁻x সমান a⁻y হলে
এক্স আর ওয়াই পরস্পর সমান হবে। এটা কোন শর্তে? আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের এই শর্তটা আলোচনা করেছিলাম, নিশ্চয়ই বুঝতেই পারছেন যে তাহলে এখানে কি হবে। এর ভ্যালু কোনোভাবেই এইখানে কি হতে পারবে না, এর ভ্যালু কোনোভাবেই এইখানে 1 হইতে পারবে না, আবার 0 চাইতে বড় হইতে হবে। দুইটাই কিন্তু এখানে মাস্ট বি হতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতেই আর আসলে খুব বেশি বেগ পেতে হচ্ছে না যে আনসারটা কি হবে এখানে। ওকে, তার মানে আমাদের এই দুইটা কন্ডিশনই ফুলফিল করছে কে? অপশন খ তে আমরা দেখতে পাচ্ছি এ। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এ, না খ না, খ না, কোথায় আছে? অপশন ক তে আমরা দেখতে পাচ্ছি যে এ 0 চাইতে বড় হইতে হবে, আবার এর মান 1ও হতে পারবে না। ঠিক আছে, 1ও হতে পারবে না। এখন স্ক্রিন ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আসেন তাহলে আমরা পরে দেখি কি আছে। যারা ফেসবুকে ক্লাসটি দেখছেন চাইলে একটু শেয়ার এবং মেনশন করতে পারেন যদি আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে ইচ্ছে হয়। আচ্ছা, এবার দেখেন এই যে টাইপের কোশ্চেন গুলো এখানে 64 to the power 0.2 আছে, দেখে আপনি খুবই ভয় পাইতে পারেন। বিশ্বাস করেন, খুবই ইজি কোশ্চেন এগুলা, যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে। কেমন বেসিক ক্লিয়ার? আসেন আমরা এবার দেখাই। আমরা এখানে দেখেন সবগুলা বেসের দিকে তাকান, বেসের একটা 64, আরেকটা 16, আরেকটা 4। তার মানে এখানে এমন কোন সংখ্যা দিবে না যাদের বেস সমান করা যাবে না সূচকের নিয়ম অনুযায়ী। সূচকের বাহিরে গিয়ে কাজ করতে পারবে না কখনো, নিয়মের বাইরে তো যাওয়া যাবে না। তার মানে 64-র বেস 4, 16-র বেসও 4 করা যায়, আর আমার সর্বনিম্ন বেসটাও কি আছে? 4 আছে। আমি চাইলে সবাইকে 2 বেসও করে করতে পারবো, তো আমার 2 বেসে করার দরকার নাই। যেহেতু আমার এখানে সবচেয়ে ছোট বেসটা হচ্ছে 4, তাহলে সবাইকে আমি 4 বেস করি। তাহলে 64-কে যদি আমি 4 বেস করে লিখি, তাহলে 4 এর উপরে পাওয়ার কত দিলে 64 হয়? 4 এর উপরে পাওয়ার 3 দিলে 64 হয়। এক্সিস্টেন্ট আরেকটা পাওয়ার আমার এখানে কি আছে? 0.2 আছে। ঠিক একইভাবে আমরা 16কে যদি বলি তাহলে 4 স্কোয়ার, আর এখানে এক্সিস্টেন্ট একটা পাওয়ার আগের থেকেই 3 আছে। আর এখানে 4 এর ক্ষেত্রে তো আমার সেটা লেখার দরকার নেই, তাই না? এবার যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা জানি পাওয়ারের পরে নর্মাল গুণ হয়, তাহলে 4 টু দি পাওয়ার 3 দুগুণে 6, তার মানে দশমিকের পরে 1 ঘর, তার মানে 0.6। আর ওইটার ক্ষেত্রে কি হবে? 3 দুগুণে 6, তার মানে 0.6 ইন্টু এইটার ক্ষেত্রে কি 0.8, এটাই আছে। এবার দেখেন বেস গুলো সেম, তো আমরা তো সূচকের সূত্র জানি, বেস যদি সেম হয় তাহলে গুণের বেলা পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে 4টা কমন নেই, 0.6 প্লাস 0.6 প্লাস 0.8, এদেরকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা কি পাই? আহ 200 পয়সা বলা যায়, তার মানে 2 পাই। তার মানে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 4 4 কত হবে? 16। তাহলে আনসারটা কি? 16। আশা করি বুঝতে পেরেছেন এবার। আসুন তাহলে আমরা আর একটু ভিতরে যাই, পরে দেখি কি বলছে এখানে। 4x³ সমান 2 হয়, তবে আপনার কাছে জানতে চাইছে x⁴ এর ভ্যালুটা কত। x⁴ এর ভ্যালু 44 BCS এর কোয়েশ্চেন ছিল। আচ্ছা, নর্মালি এটাকে আমরা যদি ভাঙতে চাই তাহলে আমরা এটা বলবো x³ ইন্টু তার উপরে পাওয়ার হবে 1/4, আর এদিকে 2 থাকছে। তো এটাকে যদি আমরা আরেকটু সামনে যাই তাহলে আসলে লিখতে পারি হচ্ছে x⁴ সমান কত আসছে? 2। কিন্তু আমাদের না 3/4 এর মান জানতে চাই নাই, জানতে চাইছি কি 3/2 এর মান। আচ্ছা, তাহলে এক্স এর পাওয়ার 3/2 কেমন করে করতে পারি? যদিও আমার অলরেডি উপরে 3 আছে কিন্তু নিচে 2 হওয়া দরকার, কিন্তু নিচে আছে কি 4, তাহলে এই 4টাকে আমার 2 বানাইতে হবে। তো সেটা কেমন করে বানানো যায়? আচ্ছা, এই পাওয়ারটার সাথে যদি আমি আরেকটা পাওয়ার মানে আরেকটা পাওয়ার যদি এখানে আমি 2 নিয়ে আসি, আরেকটা পাওয়ার যদি 2 নিয়ে আসি, দেখেন এটা তো একটা সূচকীয় সমীকরণ। তার মানে আমি এই পাশে এক্স এর পাওয়ার 2 করছি অতিরিক্ত, এই পাওয়ারটা অতিরিক্ত নিয়ে আসছি না? সাথে সাথে আমার ওই পাশেও আরেকটা পাওয়ার 2 নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি সমীকরণের ক্ষেত্রে উভয় পাশে সেম কাজ করতে হয়। এই পাশে যা করবেন ওই পাশেও আপনাকে তাই করতে হবে। তাহলে এবার দেখেন, এবার কিন্তু বৈধ এটা। তো এই 2 দ্বারা এই 4 কে যদি আমি ভাগ করে দেই তাহলে এখানে কি থাকছে? 2। তার মানে x⁴ এর ভ্যালুটা আসলে কত দাঁড়ায়? 4।
আশা করি বুঝতে পেরেছেন। আমাদের কাছে এইটাই জানতে চেয়েছিল যে x⁻³ এর ভ্যালুটা কত। আমরা 4 পেয়ে গেলাম। ওকে, এবার আমরা নেক্সটে আসি, দেখি কি বলছে। এটা তো জগৎ বিখ্যাত কোয়েশ্চেন, অনেকের এটার আনসার একদম ঠুটস্থ আছে। এটা বারবারই পরীক্ষায় আসে এবং সামনেও আসবে, যে কোনো পরীক্ষায় হতে পারে। এখানে তারা বলছে যে a⁻x এর ভ্যালুটা যদি b হয়, আবার b⁻y এর ভ্যালুটা যদি c হয়, আবার c⁻z এটার ভ্যালুটা যদি a হয়, তাহলে আপনার কাছে x y z এর মান কত সেটা জানতে চাওয়া হয়েছে। দেখেন, XYZ এরা কোথায় আছে? এরা এখানে পাওয়ার অবস্থানে আছে। তার মানে আপনি যেভাবেই কাজ করেন না কেন, বেস সমান করতে হবে। এখন যে কোনো জায়গা থেকে আপনি ক্যালকুলেশনটা শুরু করতে পারেন। আপনি চাইলে এখান থেকে করতে পারেন, আপনি চাইলে এখান থেকে করতে পারেন, আপনি চাইলে এখান থেকে করতে পারেন, যার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি যদি শুরু থেকেই শুরু করি যে a⁻x = b, আমি এখান থেকে কাজটা করব, করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে যে কাজটা করতে হবে, যার পাওয়ার 1 এই মুহূর্তে, এখানে কি বি এর পাওয়ার 1 না? যার পাওয়ার 1 উভয় পাশে ওই বেস বানাইতে হবে। তার মানে বি এর পাওয়ার 1, তার মানে উভয় পাশে বেস বি বানাইতে হবে। তো এই পাশে বেসটা কি আছে? এ। তাহলে আপনার এখন চ্যালেঞ্জ হচ্ছে এ কে বি তে কনভার্ট করা। তাহলে আপনি সামনের দিকে আগান, ওই পাশে বিটা বি থাকবে, এটা পরিবর্তন থাকবে না, এই পাশে জাস্ট এ কে বি বানাবেন। এখন দেখেন তো এর কোনো মান আছে কিনা, এই যে খেয়াল করে দেখেন, এর একটা মান আছে এখানে, কি? c⁻z। তাহলে এর রিপ্লেসমেন্টে আপনি বসায় দেন c⁻z। আর এক্সিস্টেন্ট একটা পাওয়ার তো আমাদের x আগের থেকেই ছিল। আচ্ছা, দেখেন এখনো কিন্তু আমি বি পাই নাই, কি পাইলাম? সি পাইছি। এবার আসেন, সি এর কোনো একটা ভ্যালু আছে কিনা দেখেন তো। সি এর ভ্যালু, হ্যাঁ, b⁻y। তাহলে সি এর রিপ্লেসমেন্টে এবার আমি বলবো b⁻y। আর এক্সিস্টেন্ট তার উপরে একটা পাওয়ার z ছিল, এবং তার উপরে আবার আর একটা পাওয়ার কি ছিল? x ছিল, সমান এই পাশে কি? b। এবার মজার ব্যাপার হচ্ছে যে আমার উভয় পাশে বেসটা কি হয়ে গেল? সেম হয়ে গেল। তার মানে b⁻x y z সমান এখানে কি? b। তো এই বির উপরে একটা পাওয়ার কিন্তু 1 আছে, সেটা আমার প্রয়োজনে দেখাবো, যখন প্রয়োজন নাই আমাদের এটা উজ্জ্বল রেখে দেব। এবার বেস বেস সেম হয়ে গেল, বেস গুলো ইলিমিনেট হয়ে যাবে, পাওয়ার গুলো এক্স ওয়াই জেড, এই পাওয়ার গুলো পরস্পর কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ইয়েস, এই হচ্ছে সেই জাতীয় আনসার 1। ঠিক আছে, তো এটা কিভাবে আসছে তার পুরো ব্যাখ্যাটা আমরা বললাম, শুধুমাত্র এখানে যারা অ্যামেচার নতুন স্টুডেন্ট শুধু তাদের জন্য। ওকে, আসেন আমরা তাহলে নেক্সট আরো একটা কোয়েশ্চেন দেখি। ওই যে আমরা সূত্র অ্যানালাইসিস করেছিলাম, সেই সূত্রের সরাসরি ব্যবহার 33 BCS কোয়েশ্চেন ছিল। a/b তার উপরে পাওয়ারটা যদি আমাদের x-3 হয়, আবার এই পাশে b/a এর পাওয়ারটা যদি আমাদের x-5 হয়, জানতে চাওয়া হচ্ছে যে তাহলে x এর ভ্যালুটা কত। দেখেন, x এর ভ্যালুটা আমি বের করতে গেলে এবারও আমার একই কাজ, সূচকের ম্যাথ গুলো আসলে আমাদের ক্যালকুলেশনের ওয়ে একটাই হবে, বেস সেম করতে হবে, আদারওয়াইজ পাওয়ার সেম করতে হবে। তো আমরা এখানে কোনোভাবেই পাওয়ার সেম করতে পারবো না, অফকোর্স আমাকে এখানে বেস সেম করতে হবে। তাহলে এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি a/b আছে, আমি এই পাশে যদি কোনোভাবে a/b বানাইতে পারি, তাহলে উভয় পাশে বেসটা সেম হয়, আমরা সেই কাজটা এখানে করব। তো এই পাশে তো a/b এটা অপরিবর্তনীয় রেখে দিলাম, আর আমি ওই পাশেও a/b বানাবো। তাহলে এই পাশে a/b বানাইতে গেলে হরটাকে লব, লবটাকে হর করে ফেলতে হবে। এখানে হর ছিল a, এটা লব হয়ে গেল, আর লব ছিল b, এটা হর হয়ে গেল। এখন একটা পরিবর্তন আমাদের করতে হবে। পরিবর্তনটা আমরা বলেছিলাম এই পাওয়ারের পরিবর্তনটা হবে, এই পাওয়ারের আগে একটা মাইনাস ফিগার চলে আসবে। যদি আমরা লবকে হর, হরকে লব করে দেই, তাহলে আমাদের ইনভার্স সাইনটা নিয়ে আসতে হবে। আমরা তাই করলাম। এইবার বেস বেস পরস্পর মিলে গেল, বেস গুলো ইলিমিনেট হয়ে যাবে, তাহলে পাওয়ার গুলো পরস্পর আমাদের কি থাকবে? সমান থাকবে। দ্যাট মিনস x-3 সমান -x-5। এখন এটাকে যদি আমরা একটু সলভ করে সামনে যাই, x-3 সমান -x +5। আর এই -x যদি এই পাশে চলে আসে, তাহলে x এর সাথে x যোগ করলে হয়ে যাবে কত? 2x। আর এই -3 ওই পাশে গিয়ে যোগ হয়ে 5 এর সাথে 3 যোগ করলে কত হবে? 8। অতএব আমরা উভয় পাশে 2 দিয়ে ভাগ করলে এখানে থাকবে হচ্ছে 4। দ্যাট মিনস x এর ভ্যালুটা হবে কি? 4। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন।
ওকে, আসুন আমরা তাহলে নেক্সটে আরো একটা কোয়েশ্চেন দেখি কি বলছে। এটা একটা অতি জনপ্রিয় কোয়েশ্চেন, আপনার ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথের কোয়েশ্চেন। এটা অসংখ্যবার পরীক্ষায় আসছে, সামনে আরো আসবে। এমসিকিউ রিটেন উভয়ের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু স্কোয়ার রুট এক্স সমান এক্স স্কোয়ার রুট এক্স টু দি পাওয়ার এক্স। আমরা খুব শর্টলি কোয়েশ্চেনটা করা যায় সমাধান। কেমন করে করব? এখানে খেয়াল করে দেখেন, আমরা এই যে পাওয়ার আর এখান থেকে আরেকটা পাওয়ার এক্স, এই দুইটাকে সেম ধরে এলিমিনেট করে দিতে পারি না? ইয়েস, আমরা উভয় পাশ থেকে এই দুইটা এক্স এলিমিনেট করে দিই। প্রথমত আমরা এই কাজটা করে ফেলি। এবার আমাদের তাহলে কি থাকতেছে, এক্স টু দি পাওয়ার স্কোয়ার রুট এক্স সমান এই পাশে থাকতেছে হচ্ছে এক্স ইন্টু এই এক্স স্কোয়ার রুট এক্সটাকে কি আমি লিখতে পারি না এইভাবে, এক্স টু দি পাওয়ার 1/2? কারণ আমরা জানি যে স্কোয়ার রুট অফ এক্স এটার মানে হলো এক্স টু দি পাওয়ার এই স্কোয়ার রুটের ভ্যালু হচ্ছে 1/2, এটা পাওয়ার হয়ে যাবে। তাই হয়েছে। আচ্ছা, আপনাদের কি স্কিন প্রবলেম করছে এখনো, যারা লাইভে আছেন অথবা জমে আছেন? না স্যার। ওকে, এইবার এবার আসেন আমরা সামনে যাই। এবার আমরা আসলে বেস সেম করব। প্রথমে তো পাওয়ারটা এলিমিনেট করে দিলাম, এইবার পরবর্তী স্টেপে আইসা আমরা বেস সেম করব। তার মানে এই পাশে একটা এক্স আছে বেস, ওই পাশে আমি এক্স বেস বানানোর চেষ্টা করব। দেখেন আমরা এখানে করতে পারি, এই এক্স এর উপর একটা পাওয়ার 1 আছে, তো বেস যদি সেম থাকে বেস গুলো কমন নিয়ে পাওয়ার গুলো যোগ করে দিতে হয়, আমি তাই করে দিলাম এখানে। দেখেন আমার কিন্তু বেস অলরেডি সমান হয়ে গেল, আমি চাইলে এখন বেসটা এলিমিনেট করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের যেটা থাকে এখানে থাকবে হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স, আর এখানে আমরা যদি যোগ করি তাহলে 3/2 হবে। এটা বুঝতেই পারছেন, এখানে 2 লসাগু নিলে তাহলে উপরে 2 চলে যাবে, 2 + 1/2, দ্যাট মিনস 3/2। তো আমাদের তো আসলে এক্স এর মান জানতে চাইছে, আমার তো স্কোয়ার রুট অফ এক্স এর মান জানতে চাই না। তার মানে এটাকে উঠাইতে গেলে আমরা কি করবো, ওই পাশে বড় করে দেবো। তো এখানেও বড় করে দিলাম, আর এখানে 3/2টাকেও বড় করে দিলাম। ফাইন, হয়ে গেল। এই স্কোয়ার আর রুটে কাটা যাবে, আমরা জানি এটা কাটা যায়, না বুঝলে বলবেন। অতএব এক্স এর ভ্যালু 3 তিরিকে 9, 2 দুগুণে 4, শেষ হয়ে গেল। অনেকের তো এই কোয়েশ্চেনের আনসার মুখস্থই আছে, তাই না? মানে এতবার পরীক্ষা আসছে, 9/4 মুখস্থ করে ফেলছেন প্র্যাকটিস স্যার করতে স্কিন করতে। স্লো করতেছে। স্কিন স্লো হয়ে গেছে তাই তো? জি। আচ্ছা, সমস্যা নেই, আপনারা থাকেন, আমি স্কিন আবারও ঠিক করে দিচ্ছি। ওয়েট করেন। আমরা এবার মনে হয় স্কিনার প্রবলেম করবে না, আমরা এটা দেখিয়ে ফেলছি, আমরা এটাও দেখিয়ে ফেলছি, আমরা পরে কোশ্চেন আসি। তো এটা আরেকটা মজার কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা আসছে সামনে, এটা ব্যাংক বিসিএস যে কোনো কিছুর জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারা বলতেছে যে এক্স টু দি পাওয়ার -5/3 যদি হয়, তার সমান যদি আপনার 1/243 হয়, তাহলে তারা জানতে চাচ্ছে যে এক্স এর ভ্যালুটা কত, সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো এখানে আমরা এক্স এর ভ্যালু কিভাবে বের করব? এটা একটা সমীকরণীয় সূচক, তাই না? তো এটাকে আমাকে সমীকরণের মাধ্যমে সলভ করে এক্স এর মান বের করে নিয়ে আসতে হবে। তো সমীকরণের ক্ষেত্রে তো আমরা একটা জিনিসই জানি, হয়তো বেস সমান করতে হবে, আদারওয়াইজ পাওয়ার সমান করতে হবে। তো এখানে খেয়াল করে দেখেন তো, আমরা কি চাইলেই বেস সমান করতে পারবো? না। কেন পারবো না?
তার কারণ হচ্ছে এই পাশে বেসটা আছে হচ্ছে আমার এক্স, তো এইখানে যে ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে তার থেকে কোনোভাবেই কি এক্স বের করে নিয়ে আসতে পারবেন না। সেই জন্য আমাদের আসলে এখানে বেস সেম করা কোনোভাবেই পসিবল না। তাহলে কি করতে হবে, পাওয়ার সেম করতে হবে। তো পাওয়ার সেম করবেন, ঠিক আছে, দেখেন তারও আগে দেখতে হবে 243 সংখ্যাটা জোড় না বিজোড়। তো 243 সংখ্যাটা একটা বিজোড় সংখ্যা, তাহলে তার বেস কিন্তু মৌলিক সংখ্যায় কি হবে, 3 হবে। তাহলে আসেন আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি। এখানে আমি চাইলে এটাকে লিখতে পারি হচ্ছে, এখানে 1/3টাকে ব্র্যাকেটের ভিতরে রেখে -5টাকে ভেতরে ব্র্যাকেটের বাহিরে নিয়ে গেলাম। কারণ আমি এটা কোন সূত্রের আদলে করতে পারি, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার ভিতরে যদি m থাকে বাহিরে যদি n থাকে, তাহলে আমি a⁴n টাকে ভিতরে নিয়ে m টাকে বাইরে নিতে পারি। দিন শেষে আমার a⁴m n হবে, কোনো চেঞ্জ হবে না। এখন একটা প্রশ্ন হতে পারে যে ভাই আপনি -5টাকে কেন বাহিরে বের করলেন, 5টাকে ভিতরে রাখতেন, 1/3টাকে বাইরে নিতেন। এটারও একটা কারণ আছে। কারণটা কি জানেন, আসলে প্রত্যেকটা ম্যাথই এক একটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারে তৈরি হয়, স্ট্রাকচারটা ধরতে বললে ম্যাথ সামনে আগানো যায়। তো আপনার ওই যে দেখে দেখেই বুঝে ফেলতে হবে যে এই সংখ্যাটা কি সংখ্যা, এটার পাওয়ার বেস কি হইতে পারে, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তো এখানে খেয়াল করে দেখেন যে 1/243 এই সংখ্যাটা একটা বিজোড় সংখ্যা, তাহলে নিঃসন্দেহে তার বেস কি হবে, 3 হবে। বিজোড় সংখ্যা হলে তো আমরা জানি বেস 3 হয়। এখন এই 3 উপরে পাওয়ার কত দিলে আমার 243 হয়, সেটা একটু খুঁজে বের করতে হবে। তো 3 উপরে যদি আপনি পাওয়ার 5 দেন তাহলেই 243 হবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি 5 খুঁজেও না পান, তাহলে এই স্ট্রাকচারের ম্যাথ গুলোর ক্ষেত্রে আপনি চাইলে বুঝতে পারবেন যে আসলে এই পাশে যেহেতু আমার 5 আছে পাওয়ার, তার মানে ওই পাশে এমন কোনো সংখ্যাই থাকবে যার পাওয়ার 5 বানানো যায়। তো আপনি চাইলে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করেও পরীক্ষার হলে আপনার টাইমটাকে সেভ করতে পারেন। তো আমাদের উদ্দেশ্যটা কি ছিল, আমাদের উদ্দেশ্যটা ছিল হচ্ছে পাওয়ারকে সেম করা। তো এখানে x⁴ আর উপরে আছে কি -5, তাহলে এই পাশে আমি কি লিখতে পারি, কিছুক্ষণ আগেই তো আপনাকে দেখানো হয়েছে যে 1/a⁴n কে আমরা লিখতে পারি a ইনভার্স n। তাহলে সেই সূত্রে না দিলে আমরা এখানে লিখতে পারি 3 ইনভার্স 5, দ্যাট মিনস 3⁻⁵। ইয়েস, এইবার আমার পাওয়ার এক্স্যাক্টলি মিলে গেল, পাওয়ার গুলি ইলিমিনেট হয়ে যাবে। তাহলে আমার এখানে কি থাকছে, x⁴ আর এখানে থাকছে হচ্ছে অনলি 3, তাই না? তো আমার তো আসলে x এর মান দরকার, আমাদের তো এখানে x⁴ এর মান দরকার না। তাহলে এই 1/x⁴টাকে যে করেই হোক সরাইতে হবে। তো এটা যদি আমি সরাইতে চাই, আপনি একটু খেয়াল করে দেখেন তো, আমি দুইভাবে সরাইতে পারি। তো একটা ওয়ে হইতে পারে, আমি এখানে একটা কাজ করি না, যে এই 1/3 এর সাথে আরেকটা পাওয়ার 3 আকারে গুণ করে নিয়ে আসি, তাহলে এই 3 আর এই 3 ভাগ হয়ে কাটা যাবে, রিমুভ হয়ে যাবে। এখন এটা তো একটা সমীকরণ ছিল, এই পাশে 3 ছিল, তাহলে আপনি যে এই পাশে অতিরিক্ত পাওয়ার 3 নিয়ে আসছেন, আপনার তো সমীকরণে এই পাশেও পাওয়ার 3 নিয়ে আসতে হবে, আদারওয়াইজ তো সমীকরণ থাকবে না, এটা ইমব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা তো জানি সমীকরণের একই কাজ উভয় পাশে করতে হয়, তাই আমাদের এটা করতে হচ্ছে। ইয়েস, এবার এই 3 এবং এই 3 কাটা গেল, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অতএব এক্স এর ভ্যালুটা 3³ মানে কত, 27। তাহলে আমাদের আনসারটি কি হচ্ছে, 27। এখন আপনি যদি স্যার এই লাইনটা ম্যাথের একটু আরেকবার বুঝান। কোনটা, লাস্টের লাইন? হ্যাঁ হ্যাঁ, লাস্টের লাইন। আচ্ছা, আপনার লাস্টের লাইনটার দিকে একটু ভালো করে নজর দেন, এটা আমরা দুইটা ভাবে কাজ করতে পারি। আচ্ছা, আপনার লাস্টের যে লাইনটা সেটা ছিল x⁴ সমান 3, আপনার তো x এর মান দরকার, তো আপনি এক্সটাকে, এক্স এর উপরে আমার 1/3 আছে, এটাকে উঠাইতে চান। আচ্ছা, আপনার কি মনে পড়ে কিনা যে এরকম যদি থাকে কিউব রুট অফ এক্স, এটাকে আমরা লিখি x/1/3, মনে পড়ে কিনা? এটা নিশ্চয়ই বুঝেন। তাহলে এখানে আমি আরেকভাবে দেখাচ্ছি আর কি, এখানে আমি x⁴ এটাকে কি আমি লিখতে পারি না যে কিউব রুট অফ এক্স, কোন সমস্যা নাই, লিখতে পারি, সমান 3। এখন আমার তো এক্স এর মান বের করতে হবে, তাহলে এইখানে আমি কি করব, এইখানে কিউব রুটটাকে উঠাইতে হবে। তো কিউব রুট উঠাইতে গেলে কি করতে হয়, উভয় পাশে কিউব করতে হবে। তো উভয় পাশে যদি আমি কিউব করি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, কিউব রুট অফ এক্স হোল কিউব, তাই না? আমি এই পাশে কিউব করছি, আমার তো ওই পাশেও কিউব করতে হবে। তো এই কিউব রুট আর এটা কাটা যাবে,
তাহলে থাকবে কি এক্স সমান 3³ মানে কত 27। আর এই জিনিসটা আমি বলছি যে এইভাবে না করি, আমি এইভাবে করি না, যে এইখানে আমার x⁻³ 1/3 আছে তাই না, আর এই পাশে আছে হচ্ছে 3। ওকে, তাহলে আমি এই 1/3 কে সরাইতে গেলে আমি কি ওয়েতে সরাইতে পারি, ওয়ে খুঁজে খুঁজে নিজে নিজে খোঁজার চেষ্টা করতে হবে, তাহলে পরীক্ষার হলে আপনার অনুকূলে আসবে, আপনি পরীক্ষার হলে আপনার মতো করে ম্যাথ করতে পারবেন। তো আপনার চিন্তায় যাতে এইটা আসে, যেখানে x⁻1/3 আছে, তাহলে আমি এই পাশে আরেকটা পাওয়ার যদি 3 গুণ করে দেই, তাহলে এই পাশে আমার পাওয়ার 3 গুণ করে নিয়ে আসতে হবে। তখন যেটা ঘটবে, এই 3 তো উপরে ভাগ গুণ বোঝায়, নিচে ভাগ বোঝায়, তাহলে আমি আরেকটা লাইন যদি বলি আর কি, তাহলে এমন হয় না যে x⁻3/3 সমান 3³ মানে এখানে হচ্ছে কত 27। তাহলে এই 3 কাটা গেল, অতএব x এর ভ্যালুটা কত 27। বুঝছেন কিনা? ক্লিয়ার? জি। ওকে, এখন এত কিছু না করেও এই ম্যাথ, এটা আমি রিটেন ফরম্যাট দেখালাম, এটা রিটেনেও আসে, এই ম্যাথ আমরা 2 থেকে 3 সেকেন্ডও এমসিকিউর জন্য করতে পারি। তাহলে ম্যাথের মেরিটটা কি বুঝেন? ম্যাথটা ছিল x⁻⁻5/3 সমান 1/243 ছিল। এখন এখানে x এর ভ্যালু বের করব, একটা ফ্যান্টাস্টিক ওয়েতে বের করব। প্রথম কথা হচ্ছে আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে এইখানে যে সংখ্যাটা আছে 243, এটা জোড় না বিজোড় সংখ্যা, এটা আগে আইডেন্টিফাই করতে হবে। এটা একটা বিজোড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা একদম চোখ বন্ধ করে তার বেস 3 লিখে দেব, কারণ আমরা জানি বিজোড় সংখ্যা হলে তার বেস কি হয় 3 হয়। এবার বাম পাশে চলে যাই, এক্স এর যে একটা পাওয়ার দেখতে পাচ্ছি মাইনাস ফ্র্যাকশন আকারে একটা পাওয়ার আছে, ওই পাওয়ার পজিশনের হরে যে সংখ্যাটা থাকবে, হরে যে সংখ্যাটা থাকবে যেটাই থাকুক, কি আছে 3 আছে, ওই 3টা ওই 243 বেসের 243 এর বেস 3 ছিল, ওই 3 উপরে পাওয়ার হয়ে যাবে, সব সময় তাই হবে। অতএব কত 27। তার মানে কি করছি, 243 এর বেস একটা বিজোড় সংখ্যা, তাহলে তার বেস হবে কত 3, আর এই পাশে বাম পাশে যে ফ্র্যাকশন পাওয়ারটা থাকে, সেই ফ্র্যাকশন পাওয়ারের হর পজিশনে যে থাকবে সে ওই ওই বেসের উপরে পাওয়ার হয়ে যাবে, আর এটাই হবে রেজাল্ট। কি বুঝেন নাই? বুঝে গেল না অন্যরকম লাগছে বিষয়টা? যদি বুঝে থাকেন যে তাহলে এরকম আরো ম্যাথ আসে, সেটা কেমন, ধরেন -7/2 সমান 1/128। এবার বলেন তাহলে ফুল ক্যালকুলেশন না করে আমাদের আনসার কি হবে? বিজোড় সংখ্যার বেস 3 হয়, হ্যাঁ বিজোড় সংখ্যার মৌলিক সংখ্যায় বেস 3 হয়, অন্য কিছু হতে পারে। আচ্ছা, অসাধারণ লাগছে, ফাইন, ফ্যান্টাস্টিক। এই ম্যাথটা আসলে কার উপর বেস করে হয়েছে? এই 243 কে বেস করে হয়েছে, অন্য কিছু না, ঠিক আছে, জাস্ট 243 কে বেস করে। এই তো ঠিক আছে। 4, কেন 4? কারণ সংখ্যাটা জোড়, তাহলে মৌলিক সংখ্যায় তার বেস হবে কত 2, আর এইখানে যে ফ্র্যাকশনটা আছে এই ফ্র্যাকশনে হর কত 2, তাহলে এই 2 তার উপরে পাওয়ার হয়ে যাবে। ইয়েস, এটাই হচ্ছে আমাদের আনসার 4। তো যে ম্যাথ গুলো আপনার শর্টকাট ওয়েতে করা যায়, আমরা মাস্ট বি সেগুলো শর্টকাট ওয়েতে করব, এবং সেটা আপনাদের দেখাবো কিভাবে করতে হয়, ঠিক আছে? আসেন আমরা পরে দেখি কি আছে। নেক্সট একটা বিশাল বড় কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এটা একটা জিআরই কোয়েশ্চেন, কোন একটা সময় একটা পরীক্ষাতে আসছিল বটে, এটা রিটেনেও আসতে পারে এমসিকিউতেও আসতে পারে, আমি রিটেনটাও দেখাবো এমসিকিউটাও দেখাবো। এখানে তারা বলতেছে যদি 0.00015 হয় ইন্টু 10⁻m হয় ডিভাইডেড 0.03 ইন্টু 10⁻k সমান 5 ইন্টু 10⁻7 যদি হয়, তাহলে আপনার কাছে জানতে চাইছে m-k এর ভ্যালুটা কত, m-k এর ভ্যালুটা কত, সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে খেয়াল করে দেখেন m এর পজিশন, ম্যাথটা খুব ভালোভাবে স্টাডি করি আমরা, যে m এর পজিশন এবং k এর পজিশনটা কোথায় আছে এবং তাদের মধ্যে সম্পর্কটা কি মাইনাসে। খেয়াল করে দেখেন এইখানে m এর পজিশনটা হলো ভগ্নাংশের লবে আছে, আর k এর পজিশনটা হলো ভগ্নাংশের হরে আছে, এবং দুইটারই বেস কি 10, এখানে m আর এইখানেও বেস কি 10 তার পাওয়ার k। তার মানে বেস গুলো যদি সেম থাকে তাহলে আমরা বেস গুলো কমন নিয়ে আমরা বলতে পারি 10⁻m - k এমনটা বলতে পারি,
তাহলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এইরকম করে বেস 10 করতে হবে। এখন তার সাথে কিছু আগাছা স্বরূপ এইখানে অতিরিক্ত জঞ্জাল আছে, এইগুলোকে আমার সরাইতে হবে, আর এখান দিয়ে 5টাকে সরাইতে হবে। তাহলে আমাদের উদ্দেশ্যটা, আমাদের মেইন লক্ষ্য যেটা, সেখানে যেতে পারবো। তো দেখেন, তো ভয় পাওয়ার কিছু নাই। এমন কিছু মজার সংখ্যা থাকবে যেটা দিয়ে আসলে আপনি করতে পারেন। আপনার প্রথম কাজটা কি জানেন? আপনি কোনো প্রকারের দশমিক রাখতে চাইবেন না। at any cost you have to remove। যেটা করবেন, আমি এর আগের ক্লাসেও দেখাইছি যে ফ্র্যাকশনের দশমিকের ভাগগুলো কিভাবে খুব দ্রুত করা যায়। স্যার বিসিএস এর উপর ম্যাথ ক্লাস দিন। ভাই আমার কোর্সের ক্লাস যেটা, এটা বিসিএস কে টার্গেট করে। বিসিএস হলে মানুষের যে কোনো চাকরির পরীক্ষার ম্যাথের প্রিপারেশন হয়ে যায়, জাস্ট ব্যাংকের জন্য একটু আলাদা করে কাজ করতে হয়। তো যারা বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হবেন, জাস্ট 510 টাকায় এটা দিয়ে ভর্তি হলে আপনার বিসিএস সহ নবম থেকে একদম 20তম গ্রেডের যে কোনো চাকরির জন্য আপনি ফ্রিট হয়ে যাবেন ম্যাথে। ঠিক আছে, আলাদা করে ইয়ার করা দরকার নেই। ব্যাংকের জন্য আসেন, কি করব? ব্যাংকের জন্য কেরিয়ার ম্যাপের সাথে যুক্ত থাকবেন, ওইখানে আমি ক্লাস নিচ্ছি, ওইখানে আমাকে ডেডিকেটেডলি পাবেন, সমস্যা নেই, আমি আলাদা করে ব্যাংক করাচ্ছি না। তাহলে এবার আমাদের একটু খেয়াল করে দেখেন তো, যে আমরা এইখানে দশমিকের পরে 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড়, আর এইখানে দশমিকের পরে 1 গড়, 2 গড়, মানে হর পজিশনে 2 গড়। তাহলে লবে 4 গড়, হরে 2 গড়, তার মানে হরে 2 কম আছে। তার মানে লবে আমি কয় গড় পাইছি? 4 গড়। হরে কয় গড়? 2 গড়। তাহলে বিয়োগ করলে কত হয়? 2। তার মানে 2, আমি বলছিলাম এর আগের কোন ক্লাসগুলোতেও, বা আরো আমরা বলবো পরে, যদি 2 পাই তাহলে একের পরে 2টা শূন্য দিতে হবে। যদি বিয়োগ করে 3 পাইতাম তাহলে একের পরে 3টা শূন্য দিতাম। যদি বিয়োগ করে 1 পাইতাম তাহলে একের পরে একটা শূন্য দিতাম, দিয়া যেখানে কম আছে সেখানে গুণ করে দিতাম। তার মানে আমার কম কোথায় আছে? হর পজিশনে। তার মানে আমি এখানে 0.03 এটাকে 10 দ্বারা গুণ করব, সরি 100 দ্বারা গুণ করব, কারণ এখানে আমার 2টা শূন্য কম আছে। ঠিক আছে। আর উপরে যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা দেখেন আমি একটু বলি, এখানে দেখেন আমার দশমিকের পরে কয় ঘর আছে? 4 ঘর আছে, আর নিচে আছে 2 ঘর, তাহলে পার্থক্য কত? 2 ঘর। তাহলে আমি এইবার যে কাজটা করব সেটা হচ্ছে, আরো দ্রুত বলি, আমি সকল দশমিক উঠায় দিব। তো উপরে যদি দশমিক উঠায় দিই থাকবে হচ্ছে 15 ইন্টু 10⁻m। নিচেও আমি দশমিক উঠায় দিব, কিন্তু সাথে সাথে একটা জিনিস গুণ আকারে নিয়ে আসবো, সেটা কি? ওই যে তাদের বিয়োগফল, নিচে 2টা শূন্য কম ছিল, একের পরে 2টা শূন্য, দ্যাট মিন্স 100 দিয়ে আমি নিচে গুণ করে দেব। ঠিক আছে, এটা আসলে কেন কিভাবে হয়েছে সেটা আমি, এটারও ব্যাখ্যা আছে। এটা মানে কি, সহজ কথা, আপনি উপরে 4 ঘর আছে, তাহলে উপরেও একের পরে 4টা শূন্য দিয়ে গুণ করবেন, মানে 10,000 দিয়ে উপরেও গুণ করবেন, নিচেও 10,000 দিয়ে গুণ করবেন। তো উপরে 10,000 দিয়ে গুণ করলে এই 0.001.001.001.5টা হয়ে যাবে 15, আর এইখানে 0.03 হয়ে যাবে 3, সাথে আরো 2টা শূন্য থাকবে, সেটা হচ্ছে 100। তো এখানে একটা লাইনকে স্কিপ করার জন্য, গণিতে ভয় হবে জয়, নিশ্চয়ই ভয় হবে জয়, মনোযোগ দিয়ে ক্লাস করেন, গণিতের ভয় হবে জয় ইনশাল্লাহ। থাকলে ভয় নিশ্চিত জয় হবে, যদি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। তাহলে এইখানে আমরা পরে আমাদের কি আছে? 10⁻k আছে, ইকুয়াল 5 ইন্টু 10⁻7। আমাদের সাথে যুক্ত হলে বিশেষ করে আপনি চাওয়ার যা ছিল তার থেকে বেশি পাবেন। আমরা 99 টাকায় রিভিশন কোর্স করিয়েছিলাম, অনেক অনেক ক্লাস দিয়েছি, এবং তাদেরকে আরো এই যে এইসব ক্লাসগুলো ফ্রি দিচ্ছি। সামনের পরীক্ষাগুলো শুধু যে এইটা না, অন্যান্য পরীক্ষা ক্ষেত্রেও বেশ ভালো একটা সাপোর্ট হবে। তো এখন দেখেন আমরা এটা একটু কেটে দেই। এই 3 দিয়ে এই 15কে কাটলে আমার কত হয়? 5। আমি আপনাদের শিখাইছিলাম লব লব হর হর কাটা যায় ফ্র্যাকশনের, ভগ্নাংশের ইকুয়েশনের ক্ষেত্রে। আবার মজার ব্যাপার দেখেন, এই যে 5, এই 5 দিয়ে এই 5 কেও ভাগ করে দিতে পারছি। তার মানে দেখেন আপনার সকল জঞ্জাল এক নিমিষেই শেষ হয়ে গেল। এমন ভাবেই তারা ম্যাথ গুলা সাজায়, আসলে ম্যাজিকটা ধরতে পারলে খুব ইজি। তাহলে নিচে আমার কি আছে? 100 ইন্টু 10⁻k। তাহলে 100 কে আমি এভাবে লিখবো 10 স্কোয়ার করে, কারণ আমার বেস সেম নিয়ে আসতে হবে, আর এখানে তো 10⁻k অলরেডি আছে, আর উপরে থাকতেছে হচ্ছে শুধুই 10⁻m, আর এই পাশে থাকতেছে হচ্ছে 10⁻7, মানে সব বেস এখন 10 হয়ে গেছে। আপনার জন্য এবার ক্যালকুলেশন করাটা খুবই ইজি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা নিচে 10টা বেস সেম আছে, তাহলে কমন নিয়ে পাওয়ার গুলো যোগ করে দিব। পরবর্তী লাইনে
ভাগ বেস সেম, পাওয়ার গুলো বিয়োগ করে দেব, শেষ আপনার কাজ। তো এবার আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আরেকটু লাইন বাড়াই রাখি যে 10 টু দি পাওয়ার m ডিভাইডেড 10 টু দি পাওয়ার 2 প্লাস কে, আমরা এটা লিখতে পারি। ফাইন। আর এই পাশে আছে হচ্ছে আমার 10 টু দি পাওয়ার 7। এবার আমরা এই পাশের ক্যালকুলেশনটা যদি করি তাহলে বেস সেম পাওয়ার গুলো বিয়োগ করব, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার m মাইনাস 2 প্লাসে মাইনাসে এটা মাইনাস কে হবে, ঠিক আছে। আর এই পাশে আমার কি আছে 10 টু দি পাওয়ার 7। ওকে, এবার দেখেন উভয় পাশে বেস সেম না, উভয় পাশে যদি বেস সেম হয় তাহলে বেস গুলো এলিমিনেট হয়ে যায়, পাওয়ার গুলো পরস্পর সমান হয়, ঠিক আছে। সমান এখানে কত 7। তো এবার আমরা কি বলতে পারি, m মাইনাস কে, এই মাইনাস টুটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে সাথে সাথে যোগ হয়ে অতএব m মাইনাস কে এর ভ্যালুটা হবে হচ্ছে 9। কারো কি বুঝতে কোথাও প্রবলেম আছে? কোনো কোশ্চেন আছে এই জায়গাটুকুর মধ্যে? ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন এই কোশ্চেনটাও আমরা না সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ডে এমসিকিউ এর জন্য শেষ করে দিতে পারি, কিন্তু এর আগে খুব ভালোভাবে বেসিকটা কিন্তু আপনার বুঝে নিতে হবে, তারপরে আপনি সেটা পারবেন। যেমন আমরা খুব দ্রুত কিভাবে করতে পারি, চলেন তাহলে সেটা একটু দেখাই। এখানে কোশ্চেনটার দিকে খেয়াল করে দেখেন যে আমি যদি আবারও একটু লিখি আপনাদের বোঝার সুবিধার্থে, 0.0015 into 10 to the power m divided 0.03 into 10 to the power k সমান 5 into 10 to the power 7। ওকে, আসেন তাহলে আমরা দ্রুত ক্যালকুলেশনটা কিভাবে করব খেয়াল করেন। আপনি জাস্ট এইটা দেখবেন যে আমার এইখানে হর পজিশনে, ভগ্নাংশের হর পজিশনে দশমিকের পরে কয় ঘর আছে, জাস্ট এটা দেখবেন। সবসময় এই স্ট্রাকচারে সব ম্যাথ এইভাবেই হবে সমাধান। হর পজিশনে দেখবেন, সবসময় হর পজিশনে আপনার দশমিকের পরে উপরের চাইতে কম থাকবে। তো হর পজিশনে দশমিকের পরে 2 ঘর আছে, কয় ঘর? 2 ঘর। আবার বলতেছি কয় ঘর? 2 ঘর। এই দুইটাকে জাস্ট এই সাথে সাথে যোগ করে দিবেন, ইয়েস এটি আপনার আনসার। তার মানে 2 যদি সাথে সাথে যোগ করেন তাহলে কত হয়? 9। তার মানে 9 আনসার। কি জাস্ট ওয়াও কিনা? সবসময় তাই করতে হবে। তো আপনি বেসিকটা বুঝে গেলেন, এটা অফিসিয়াল জিআরই কোশ্চেন ছিল, আপনি বেসিকটাও বুঝে গেলেন। এখন আপনার পরীক্ষায় যদি আসে আপনি এভাবে ক্যালকুলেশন করবেন কি, ভগ্নাংশের পজিশনে দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। এই দুইটা এইখানে যে পাওয়ার 10 আছে তার উপরে যে পাওয়ার, এইখানে যে 10 বেস আছে তার উপরে যে পাওয়ার 7 আছে, জাস্ট এই 7 এর সাথে এই 2 যোগ করে দিবেন, তাহলে আনসার চলে আসবে, আর সেটা হচ্ছে 9। ওকে, আপনারা কি আরো থাকবেন, আরো ক্লাস করার ইচ্ছা পোষণ করছেন, না টায়ার্ড হয়ে যাচ্ছেন? রাত বেশি হয়ে গেছে, বিষয়টা এরকম? স্যার টায়ার্ড। টায়ার্ড, তাহলে কি শেষ করে দিতে চাচ্ছেন, বিষয়টা এমন? স্যার আপনি কি টায়ার্ড? না আমি তো টায়ার্ড না। একক স্যার এই পর্যন্তই। এই পর্যন্ত থাকবে, তাহলে কি নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখব? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কালকেও 9:30টায় আরেকটা ক্লাস আমরা অ্যারেঞ্জ করব, ফ্রি ক্লাস। আমি আবারও বলছি, বেসিক টু অ্যাডভান্স কোর্সে যারা এখনো ভর্তি হন নাই, জাস্ট 510 টাকায় এনরোলড হলে আমাদের বিসিএস থেকে শুরু করে নবম দশম সরকারি যে কোনো চাকরির পরীক্ষা আপনার জন্য, ম্যাথের জন্য আর কোনো চিন্তা করতে হবে না। এখানে শর্টকাট এবং অ্যাডভান্স লেভেল দুইটাতেই আমি শিখাবো। আর একটা বিষয় হচ্ছে আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত রেকর্ড ক্লাসগুলো দেখার সুবিধা পাবেন। তো আশা করছি যারা এখনো এনরোল হন নাই তারা এই স্ক্রিনে দেখানো যে নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে বিস্তারিত তথ্য প্রদান করা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।